এই ফ্যাসিস্টদের সময় সব সময় এই অর্থ নিয়ে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, এমনকি বিনোদন বলেন, সাহিত্য বলেন, বাংলা একাডেমি বলেন, সর্বত্রই একটা জয় বাংলার প্রচলন এবং ওই ঘরানার ফ্যাসিস্টদেরকে নিয়েই চলাফেরার যে একটা সংস্কৃতি প্রচলিত ছিল, তারই ধারাবাহিকতায় এই 7টা কলেজ কিন্তু যুক্ত হয়েছে। এই যে একটা অরাজকতা, সবকিছুতেই আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করা, এই 7টা কলেজ নিয়ে কিন্তু ঢাকা শহরের লোকজন অনেক, আমি তো মনে করি আমি নিজেও আজকে 3 ঘন্টা আটকে ছিলাম। এই যে মানুষের ভোগান্তি, এটা কিন্তু প্রশাসনের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা। যখন আমাদের একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আছেই, কেন তাদেরকে এই সার্টিফিকেটটা দিতেই হবে? এটা আমার কিন্তু বোধগম্য না। যদি তাই দিতে হয় তাহলে আইজুল হক কলেজকেও দেন, তাহলে আপনি কারমাইকেল কলেজকেও দেন, রাজেন্দ্র কলেজকেও দেন, সিলেটে ওসমানী কলেজকেও দেন, সারা বাংলাদেশকেই দেন না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লেট ইট বি, মানে এই যে স্বাতন্ত্র বোধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যারা গর্ব করতাম, এটাকে আওয়ামী সরকার ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। ছাত্রদল কেন ভুয়া ভুয়া বলেছেন? দেখুন, ছাত্র জীবন বোধহয় আমরা এখানে সবাই পার করে আসা, ইমিডিয়েটলি পার করে এসছেন মশিউর। বাস্তব কথা হচ্ছে ছাত্ররা বিভিন্ন কিছু করতে পারে, এই কিন্তু বেসিক বিষয়টা কোন জায়গায়? বেসিক বিষয়টা আজকের ছিল কিন্তু ফুল অফ, আমি বলবো প্রশাসন যে কাজটা করেছেন, আমার কাছে এটাও কোনো তথ্য নাই যে ছাত্রদল এরকম করেছে, ছাত্রদলের কোন নেতা এই স্লোগান দিয়েছে, তার ডেজিগনেশন কি, আমি ভিডিও দেখিনি। কিন্তু তারপরও আমি ধরেই নিচ্ছি যে ঠিক আছে, মশিউরের কথা ঠিক আছে। কিন্তু আমি বলবো বেসিক জিনিস তো ছিল এই যে 7টা কলেজের যে দাবিগুলো ছিল, খুবই সিম্পল এবং যৌক্তিক দাবি। বিং এ স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ের সাথে পুরো আওয়ামী এরাতেও আমার যাওয়া আসা ছিল। আমি একটা ডিবেটিং ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট, সেই হিসেবে আমি রেগুলার যাতায়াত করতাম এবং করে আসছি। আমি আমার নিজেকেও লাইফ রিস্ক নিয়েও যেতে হয়েছে, কিন্তু সেসব অন্য কথা। বেসিক যে বিষয়টা ছিল যে আজকে 5টা যে দাবি, এই খুবই সিম্পল। যেমন কোটার বাতিল করতে হবে ভর্তির জন্য, এই কোটা বিরোধী তো আন্দোলন ছিল অ্যাকচুয়ালি। সো এটা বাতিল করবার আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়, বর্তমান সরকারের এবং ভিসি মহোদয়ের এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যে কারণে এই বিষয়টা এই পর্যন্ত ঘটিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা দাবি ছিল যে শ্রেণীকক্ষে যা ধারণ ক্ষমতা, তার চেয়েও অত্যধিক মানের ছাত্র ভর্তি করা হতো এবং ছাত্ররা ঠিক মতো ক্লাস নিতে পারতো না। সো তাদের একটা দাবি ছিল যে আমাদের যেন যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই যেন এই 7টা কলেজে ভর্তি হয়। আরেকটা ছিল যে এই যে ছাত্র ততটুকুই শিক্ষার্থী ভর্তি করা হোক যতটুকু যে অনুপাতে একজন শিক্ষক দরকার। অন্তত সারা বিশ্বের উদাহরণে না হলেও বাংলাদেশে যেটা চিরায়ত আমরা যেটা দেখে এসেছি, অন্তত ওইটুকু অনুপাতই তারা চেয়েছিল। তারপর তারা চেয়েছিল যে ওই ভর্তি পরীক্ষার সময় একটা নেগেটিভ মার্কিং তারা চেয়েছিল, হুইচ ইজ ভেরি গুড প্রপোজাল আমি মনে করি। তারপর আরেকটা জিনিস তারা চেয়েছিল যে ভর্তি পরীক্ষার যে ফিটা, দেখুন ছাত্ররা কতটুকু মানে ডিপে গেলে, এই শিক্ষকরাই তো বিশ্ববিদ্যালয় চালান, কোনো অ্যাডমিনিস্ট্রেটর তো বসেন না, অধ্যাপকরাই চালান। তাদের উপরেও কিন্তু ছাত্ররা আঙ্গুলি তুলে কি বললেন যে তারা যে ভর্তি পরীক্ষার যে ফি, এই ফিটুকু কি ঠিক মতো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, এজন্য তারা বলেছিলেন যে মন্ত্রণালয়ের অধীনে যে কমিটি আছে সেই কমিটিকে এখানে ইনভলভ করে ভর্তি ফিটার স্বচ্ছতা, কালেকশনের স্বচ্ছতাটা যেন ঠিক রাখে। এগুলো খুবই যৌক্তিক ছিল। আমি যে বিষয়টার সাথে যুক্তিকতা খুঁজে পাই না সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7টা কলেজের একীভূতকরণ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটা সেটা তো মেনে নিয়েছে, দাবিটা মেনে নিয়েছে, কিন্তু সেই দাবিও কিন্তু মেনে নিয়েছে। তো এই যে যেটা মশিউর বলেছেন যে এটা কি ছিল, স্টোরি অনেকটা এটুকুই, কিন্তু এই স্টোরির পিছনের যে স্টোরিটা সেটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদের এরাতে এই ফ্যাসিস্টদের সময় সব সময় এই অর্থ নিয়ে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, এমনকি বিনোদন বলেন, সাহিত্য বলেন, বাংলা একাডেমি বলেন, সর্বত্রই একটা জয় বাংলার প্রচলন এবং ওই ঘরানার ফ্যাসিস্টদেরকে নিয়েই
চলাফেরার যে একটা সংস্কৃতি প্রচলিত ছিল, তারই ধারাবাহিকতায় এই 7টা কলেজ কিন্তু যুক্ত হয়েছে। হ্যাঁ, দ্বন্দ্ব তো হারুন স্যারের সাথে আরেফিন সিদ্দিকী স্যারের এটা প্রকাশ্য, এটা সবাই জানতো, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড মানুষ ছিলেন। কিন্তু এখানে অবশ্যই তখনকার সেই ফ্যাসিস্ট সরকারের সুবিধাও জড়িত ছিল, না হলে এই অযোগ্য অপদার্থ লোকজনকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আমি খুব অবাক হই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে, যে আমার পাশের একজন যখন নামের সাথে লাগান ডক্টর, তারপর লাগান অধ্যাপক, তারপর যখন দেখি যে তারা এক লাইন শুদ্ধ বাংলাও বলতে পারেন না, ইংরেজিও বলতে পারেন না, তখন আমার মনে হয়েছে যে শিক্ষা ব্যবস্থার কোন লেভেলে গিয়েছে। যেটা মশিউর বলেছেন, আবারও মশিউরের কথাই আসে, সেটি হচ্ছে যে যে মানের যে অবস্থা হয়েছে সেটা তো একটা অবশ্যই বিষয় ছিল। আর এই যে আন্দোলন, যে ছাত্র আন্দোলন, এরা যে কন্টিনিউয়াসলি একটার পর একটা, আজকেও ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে বলে আজকেও প্রেস ক্লাবে দেখলাম একটা অনেক বড়ই, এবং তারা দোয়া করছে রাস্তার উপর। এই যে একটা অরাজকতা, সবকিছুতেই আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করা, এই 7টা কলেজ নিয়ে কিন্তু ঢাকা শহরের লোকজন অনেক, আমি তো মনে করি আমি নিজেও আজকে 3 ঘন্টা আটকে ছিলাম। এই যে মানুষের ভোগান্তি, এটা কিন্তু প্রশাসনের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা। এবং আমি সর্বোপরি বলবো, শিক্ষা মন্ত্রণালয়ের আমরা কোনো কিন্তু এখানে ইনভলভমেন্ট দেখছি না, কোনো স্টেটমেন্ট দেখছি না। আর এটার সাথে তো কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, যারা ভর্তি হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন আমাদের একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আছেই, কেন তাদেরকে এই সার্টিফিকেটটা দিতেই হবে? এটা আমার কোন বোধগম্য নয়। যদি তাই দিতে হয় তাহলে আইজুল হক কলেজকেও দেন, তাহলে আপনি কারমাইকেল কলেজকেও দেন, রাজেন্দ্র কলেজকেও দেন, সিলেটে ওসমানী কলেজকেও দেন, সারা বাংলাদেশকেই দেন না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লেট ইট বি, মানে এই যে স্বাতন্ত্র বোধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যারা গর্ব করতাম, এটাকে আওয়ামী সরকার ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। লাস্ট যে পয়েন্টটাতে আমি আসতে চাই, হাসানাত, মশিউর বলেছেন যে লিডার অফ দ্য নেশন। আসলে লিডার অফ দ্য নেশন তো আসলে জাতির পিতাকেও আমরা দেখেছি। সো এত সহজে লিডার অফ দ্য নেশন হয়ে গেল, ওই জায়গাতে আমাদের আপত্তি নাই। অফকোর্স মশিউর হ্যাজ দ্য অল দ্য রাইট টু টক, এবং সেজন্যই আমরা গত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি, 1.5 লক্ষ মামলা হয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে। আমাদের দলের তো প্রত্যেকটা মানুষই, ম্যাডামের কথা সবাই জানেন, এবং 1/11 কিভাবে অত্যাচারিত হয়েছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এটা সবাই জানেন। সো আন্দোলন সংগ্রামে কার কতটুকু ভূমিকা, কে কোথায় ছিলেন, কখন থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এসেছে, কোথা থেকে ভিশন 2030 এসেছে, বিএনপির ইতিহাস সবাই জানে। ভুলভ্রান্তি বিএনপির ছিল না, এটা কোনোদিনও আমি বলবো না, কিন্তু আমরা মনে করছি ট্রায়াল অ্যান্ড এররের মেথডের মাধ্যমেই, একমাত্র জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমেই এই দেশে শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা সেক্টরই রিপেয়ার অথবা সংস্কার করা সম্ভব বলে আমরা মনে করি।